নমস্কার বন্ধুরা, শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকলকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। চলুন বাগানটা একটু ঘুরে ঠুরে দেখে নেওয়া যাক, তারপর কাজে বসবো। তবে এখনই যে বাগানের কাজ করব তা নয়, আগে ঠাকুরের কিছু কাজ করব। দোল পূর্ণিমা বলে কথা, তাই গোপালদেরকে স্নান করাবো, তো একটু ঠাকুর ঘরের ভিডিও শেয়ার করব। আপনারা অনেকেই প্রায় সময় কমেন্ট করে বলেন যে ঠাকুর ঘরের ভিডিও দিতে বা গোপালের ভিডিও বা গোপালের ভোগ রান্নার ভিডিও, কিন্তু যেহেতু আমার গার্ডেনিং চ্যানেল তাই জন্য আমি এগুলো দিতে পারি না। তবে আজকে অল্প একটুখানি হলেও দেবো আপনাদেরকে আমার গোপালের সেবা। যেহেতু পূর্ণিমা তাই গোপালকে শুধু প্লেন জল দিয়ে স্নান করাবো না, একটুখানি দই, মধু, দুধ আর একটুখানি দই দিয়ে ভালোভাবে স্নান করাবো। তার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর এদিকে গোপালের তিনটে নতুন পোশাক, পাগড়ি, নতুন চুল আর সাজার কিছু গহনা, ব্যাস এইসব রেডি করে নিয়েছি। প্রথমেই একটা গামলাটার মধ্যে আমি তিনটে গোপালকে বসিয়ে কিছুটা পরিমাণে দই দিয়েছি, তবে বেশি না, অল্পই দই দিয়েছি। এবার খুব হালকাভাবে মোলায়েমভাবে গোপালকে দইটা দিয়ে ভালো করে পরিষ্কার করাতে হবে। মনে রাখতে হবে গোপাল শুধু পেতলের মূর্তি না, আমাদের সন্তান, এই হিসাবে। এবার একটু মধু নিয়েছি, মধু দিয়েও ভালো করে ডলে ডলে পরিষ্কার করব। খোঁচাখুচি যাতে লেগে না যায়, যাতে কোনো রকমভাবে গোপালের আঘাত না লাগে, এইরকম ভেবেই আমি করি। এরপর ঘি দিলাম, ঘিটাকেও সমানভাবে দিয়ে ভালোভাবে ডলবো, ভালোভাবে পরিষ্কার করব। একেবারে হাতের আঙুল ঠাঙুল, পায়ের আঙুল, গলা ঠলা, মাথা, কান সমস্ত কিছু ভালোভাবে মসৃণভাবে করব। দই, মধু, ঘি দিয়ে ডলার পর এবার অল্প পরিমাণে দুধ দিয়ে পরিষ্কার করে নেব। আর অল্প পরিমাণেই করব, কারণ কি এই স্নানের জলটাকে আমরা প্রসাদ হিসাবে গ্রহণ করব, তাই অত্যাধিক বেশি করব না। এবার এটা হচ্ছে কাঁচা দুধ, খুব ভালোভাবে কাঁচা দুধ দিয়ে ভালোভাবে গোপালকে পরিষ্কার করে নেব ডলে। কিছু মানুষের থেকে শুনেছি গোপাল যদি একটুখানি ময়লা মতো হয়ে যায় বা কালো হয়ে যায় মূর্তিটা, তাহলে ওই পীতাম্বরম দিয়ে মাজে বা পালিশ করিয়ে নিয়ে আয়। তা আমি এটার বিরুদ্ধে। আমরা যখন গোপালকে সন্তান হিসাবে গ্রহণ করি তখন তাহলে আমরা সেইভাবে পরিষ্কার কেন করবো? আমাদের সন্তানকে কি আমরা বাসন মাজা সাবান দিয়ে বা স্কচব্রাইট দিয়ে মাজি? এই দেখুন দুধ, দই ঠই দিয়ে যে স্নান করিয়েছি, গ্লাসে ভরে নিয়েছি। এবার প্লেন জল দিয়ে গোপালকে স্নান করিয়ে নিয়ে আরেকবার স্নান করাবো। এই জলটাকে এবার রেখে দেবো গাছে দেওয়ার জন্য, এই জলটাকে গাছে দেবো। আর প্রথমের যে দই, দুধ, ঘি সেটা রেখে দিয়েছি প্রসাদ হিসাবে গ্রহণ করব বলে। এবার গামলাটাকে ভালোভাবে ধুয়ে মেজে এনে গোপালকে ফুল দিয়ে একেবারে স্নান করিয়ে তুলে দেবো। আর স্নান করাবো না, অনেক জল দিয়ে স্নান করানো হয়ে গেছে। তবে রোজ আমি এইভাবে স্নান করাই না, রোজ প্লেন জল দিয়েই স্নান করাই ফুল দিয়ে। বিশেষ বিশেষ দিনেই কিন্তু আমি ওই দুধ, ঘি, মধু, দই ঠই দিয়ে স্নান করাই। এর মধ্যে আর কোনো কিছুই দিই না, কোনো আতর ঠাতর কোনো কিছুই মেশাই না, নর্মালভাবেই আমি এইভাবেই পরিষ্কার করি। দেখুন কীরকম চকচক হচ্ছে। আর আমি স্নান করানোর আগে হাতের, পায়ের, কানের সব কিন্তু খুলে রাখি, কারণ ওই সব থাকলে ভালোভাবে স্নান করানো যায় না, কানে ঠানে ভালোভাবে পরিষ্কার হয় না। এই স্নানের জলটাও রেখে দেবো, এই জলটাও কিন্তু আমি গাছে দেবো। গাছে কিভাবে ব্যবহার করব সেটাও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো এবার হয়ে গেছে, এবার গামছা দিয়ে এক একজনকে তুলে ভালো করে মুছিয়ে নেবো। দেখুন প্রথমে বড় গোপালকে নিলাম, ভালোভাবে মুছিয়ে ঠুচিয়ে যে জামা কাপড়গুলো আলাদা করে রেখেছিলাম সেগুলোকে পরিয়ে, গহনা পরিয়ে সিংহাসনে বসিয়ে দেবো। এই দেখুন দোল খেলার জন্য একদম রেডি আমার গোপাল। নতুন কাপড় পরেছে, নতুন গহনা, নতুন পাগড়ি, নতুন চুল, সমস্ত কিছু। নতুন বাঁশিটাও কিনে দিয়েছি, কারণ কি ওই পুরনো বাঁশিগুলোকে দেবো কেমন যেন লাগছিল, তাই তিনজনের তিনটে নতুন নতুন বাঁশিও এনে দিয়েছি। কানেরও ম্যাচিং করে পরিয়ে দিয়েছি তিনজনের গলার, হাতের, পায়েরটা তো দেখা যাবে না। তাই দেখুন কেমন সুন্দর লাগছে গোপালকে দেখে। আপনারা কমেন্ট করে বলবেন যে কেমন হলো গোপালের সাজটা। রং খেলার জন্য গোপাল একদম রেডি। গোপালকে জামা কাপড় পরিয়েই কিন্তু আমি গোপালের ভোগ রেডি করে দিয়েছি। যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে তাই জন্য শুধুমাত্র একরকম ফল দিয়েছি আর লুচি, আলুর দম দিয়েছি। আটার লুচি আর নিরামিষ আলুর দম, অবশ্যই নিরামিষ, দিয়ে ভোগ দিয়ে দিয়েছি। এরপর বাগানের কিছুটা কাজ করব, তারপর দুপুরবেলা গোপালের ভোগ রেডি করব। আজকে আর গোপালের ভোগ কিভাবে রান্না করছি সেটা আর শেয়ার করব না, সেটা নয়, অন্য আরেকদিন করব। এবার চলুন বাগানের কাজ করা যাক, কারণ বাগানটাকেও তো দেখতে হবে, আবার ঘরের রান্নাও আছে। ছেলেমেয়ের যেহেতু ঘরেই আছে সেই জন্য রান্না দু রকমের ঝামেলা আছে। তার আগে কিছুটা কাজ সেরে নেওয়া যাক। এদিকে দেখুন আমি সমস্ত শুকনো আনাজের খোসা, ফলের খোসা, পাতা ঠাতা 2-3 দিন ধরে রোদে শুকিয়ে নিয়েছি, কারণ শুকিয়ে নিলে খুব ভালো বেডের তলে দেওয়া যায় আর খুব ভালো খাবারটাও তৈরি হয়ে যায়। যেহেতু এত রোদ তাই, আর না হলে এমনি কিচেন কম্পোস্টে দেওয়া যায়। তবে রোদ যেহেতু আছে বলেই শুকিয়ে নিয়েছি। পুরো প্লাস্টিকটা ঝেড়ে এই টাপের মধ্যে নিয়ে ছাদে চলে এসেছি। আজকে বস্তার মধ্যেই এই সমস্ত সবজির খোসা টোসা দিয়ে হালকা বেড তৈরি করব। আমি সবসময় হালকা বেডই তৈরি করি,
আপনারা অনেকেই নতুন পুরনো বন্ধুরা তো জানেনই যে আমি মাটি পাই না, মাটি ছাড়াই আমি বেড তৈরি করি, গাছ করি। সে যে কোনো গাছই হোক, ফুল ফল সবজি, কাঠের গুঁড়ো ঠুড়ো দিয়ে, সবজির খোসা টোসা দিয়ে বস্তার মধ্যে বা গ্রো ব্যাগের মধ্যে বা টবের মধ্যেই আমি গাছ করি। আর এই সব কিচেন কম্পোস্টগুলো যখন একত্রিত হয়ে গাছ হয়ে যায় তখনই খুব সুন্দর মাটি তৈরি হয়ে যায়। মাটি আমি বাগানের মধ্যেই তৈরি করে নিই, মাটি এছাড়া আমার কোনো পাওয়ার জায়গাই নেই। এই বস্তাটার মধ্যে সমস্ত সবজির খোসা, ফলের খোসা, কাঠের ভুসি ঠুসি দিয়ে সমস্ত কিছু এই জৈব খাবার দিয়েই লাউ গাছ করেছিলাম। খুব ভালো ফলনও পেয়েছি। সেই ভিডিও আমি অনেকবার দিয়েছি, যতবার লাউ হয়েছে ততবারই দেখিয়েছি। এবার দেখুন কত পরিমাণে মাটি তৈরি হয়ে গেছে, শেকড়টাও অনেক দূর পর্যন্ত নিচে গেছে। আর লাউ গাছের শেকড় বা কুমড়ো গাছের শেকড় যত দূর অবধি ছড়াবে ততই কিন্তু ফলনটা ভালো হবে। সম্পূর্ণ তরল সার, জৈব খাবার দিয়েই কিন্তু মাটিটা আরও উর্বর হয়ে গেছে। তবে একদম নিচের দিকে কিন্তু ডিকম্পোস্টটা যেহেতু সহজে হয় না, তাই জন্য কিছু গোটা গোটা কাঠের টুকরো রয়েছে। একটা গোটা বস্তা ভরে কিন্তু আমি সার তৈরি করে গাছ বসিয়েছিলাম। এখন দেখুন মাটি যেহেতু তৈরি হয়ে গেছে তাই হাফ বস্তা হয়েছে। আর এখানে কিন্তু পুরো জৈব মাটিই তৈরি হয়েছে। এই মাটিটার মধ্যে খাবারে ভরা। আর দেখুন কাঠের ভুসি টুসিগুলো দেখুন, কোনো অসুবিধাও হয়নি আর একটুও ফাঙ্গাস লাগেনি। যেহেতু কাঠের ছিলকা দিয়ে তৈরি করেছিলাম তাই বস্তার নিচের দিকে কিন্তু আমি কাঠের ছিলকা অনেকটা পরিমাণে দিয়েছিলাম। সেগুলো তো অত সহজে ভাঙবে না বা গুঁড়ো হবে না, তাই কিছুটাকে পরিমাণ তুলে নেবো। অনেকটা পরিমাণ তুলে নেবার পর কিছুটা রেখে দেবো। এর ওপরই নতুন করে আবার বেড বানিয়ে আবার একটা গাছ করার জন্য রেডি করে নেবো। দেখুন আমি নিচে অনেকটা পরিমাণে কিন্তু কাঠের ছিলকা রেখে দিয়েছি। সেটার মধ্যে পুরো জৈব খাবার যেহেতু রয়েছে, কারণ এতদিন পর্যন্ত তরল সার, জৈব সার সব কিছু লিকুইড হয়ে সেই কাঠের ভুসিটার বা কাঠের ছিলকাটার মধ্যে কিন্তু রয়ে গেছে। 5-6 দিনের জমা করা অনেকটা পরিমাণে সবজির খোসা, ফলের খোসা, ধোয়া চা পাতা, ডিমের খোসা, তারপরে যে গাছগুলোকে তুলে নিয়েছি সেই গাছের শেকড় ঠেকড়, পাতা, ডাল, কাণ্ড, মূল যেগুলো কাঁচা কাঁচা অবস্থা রয়েছে সেইগুলোকে দিয়ে বস্তাটার অনেকটা অংশ আমি ভরে দেবো। প্রায় সমস্ত বস্তাটাকেই ভরে দেবো, কারণ এগুলো যখন ডিকম্পোস্ট হবে তখন কিন্তু বসতে বসতে একদম বস্তার নিচের দিকে চলে যাবে, বস্তাটা তখন হাফ হয়ে যাবে। দেখুন এগুলো সব কিন্তু জমা করেছি প্রায় 1 সপ্তাহ ধরে। নিচ থেকেও কিছু এনেছি, এর মধ্যে কাগজ টাগজ, ফিজবোর্ড ঠিজবোর্ড কিন্তু সবই রয়েছে। তবে শুকনো পাতা এখনই দেবো না, একটু পরে দেবো। শুকনো পাতাগুলো উপরে দেবো। এইগুলো দেখুন, এগুলো বেগুন গাছ, টমেটো গাছের শেকড়, পাতা, বাঁধাকপির পাতা, যেগুলো লাস্ট বারের পেয়েছিলাম বাঁধাকপি, সেগুলো সব পাতা পুরো বস্তাটাই যেহেতু ভরে এসেছে। এইবার এই বস্তাতেই যে মাটিটা তৈরি হয়েছিল, মানে যে লাউ গাছের মাটিটা তৈরি হয়ে গেছিলো সেই মাটিটাই দেবো। তার আগে কিছু শুকনো পাতা দিয়ে দেবো। শুকনো পাতাটার উপর খানিকটা মাটি দেবো। দেখুন এই টবের মধ্যেই ওই লাউ গাছের এরকম 2টো বস্তার লাউ গাছ আমি যেহেতু বের করেছি, সেই লাউ গাছেরই মাটি যেটা তৈরি হয়েছে। আর এই মাটিটাও তো দেখেছেন এইভাবেই তৈরি হয়েছে, যেভাবে এখন মাটিটা তৈরি করতে দিলাম এইভাবেই তৈরি হয়েছে। এই মাটিটা অল্প পরিমাণে দেবো। তবে যেটুকুনি মাটি দিই না কেন পুরো জায়গাটা যাতে কভার হয়ে যায়, কারণ কি কোনো জায়গায় যাতে ফাঁক ফোকর না থাকে। ফাঁক ফোকর থাকলেই কিন্তু ফাঙ্গাস লেগে যাবে, কারণ আমরা তো এই বস্তাটার মধ্যে অল্প অল্প জল ছিটা দেবো। আর বস্তাটা তুলে দেখালাম কতটা লাইট ওয়েট হয়েছে। এইভাবেই কিন্তু আমি গাছ করি। এটা আমি অনেকবার অনেক ভিডিওতেই শেয়ার করেছি। মাটির দরকার পড়বে না, যারা মাটি পায় না তারা কিভাবে করবে, কিন্তু গাছ করতে ইচ্ছা হলে যে কোনো উপায় বার করা যায়। একটা বস্তা রেডি হয়ে গেল, এবার আর একটা বস্তা রেডি করে নেবো। এইগুলো হচ্ছে চালের বস্তা। আমরা যে চালটা ঘরে খাই সেই চালের বস্তাগুলোকে রেখে দিলেই তো অনেকগুলো ব্যাগ হয়ে যাবে। শুধু যে চালের বস্তা তা না, গ্রো ব্যাগের মধ্যেও করি। গতকাল বা পরশু কয়েকজন বন্ধু আমাকে কমেন্ট করেছেন যে কাঠের গুঁড়ো আমি কিভাবে ব্যবহার করি। কিছুই না, এই যে বস্তাটার মধ্যে দেখুন প্রথমেই আমি পিচবোর্ড কাগজ টাগজ দিয়ে দিচ্ছি। তারপরে কাঠের ভুসি বা কাঠের গুঁড়ো বা কাঠের ছিলকা যখন আপনারা আনবেন তখন 2 দিন রোদ খাইয়ে নেবেন। 2 দিন রোদ খাইয়ে নিলে কোনো অসুবিধা হবে না। অনেক সময় কাঁচা কাঠের ছিলকা থাকে, তো সেই ছিলকাটা দিলে অনেক সময় ফাঙ্গাস লেগে যাবার ভয় থাকে। তবে কাঁচা কাঠের গুঁড়ো খুব কমই থাকে, শুকনোই থাকে। তবুও মনের শান্তির জন্য 2টো রোদ আমি খাইয়ে নিই। তারপরে সেই ছিলকাগুলোকে এইরকম বস্তা বা গ্রো ব্যাগের তলায় অনেকটা পরিমাণে ভরে নিই, যাতে অনেকটা বস্তাটা ভরে যায়। বাকিটা আপনারা তো প্রথমটাতে দেখলেন যে কীভাবে বস্তা ভরেছি। তো এইভাবেই আমি কাঠের গুঁড়ো দিয়ে গাছ করি, এতে গাছ খুব হালকাও হয়। আর কাঠের গুঁড়োতে যে খাবারটা থাকে সেটা গাছ পেয়েও যায়। কাঠের গুঁড়ো কোথা থেকে আসে? গাছেরই তো অংশ, সুতরাং গাছের অংশই গাছের কাজে লেগে যাচ্ছে। সেই জন্য কাঠের গুঁড়োতে খুব ভালো গাছ হয়। তবে ফুল গাছের ক্ষেত্রে আমি বারবারও বলছি, অনেক বন্ধুরা পুরো ভিডিও দেখেন না, বা নতুন যারা আছেন হঠাৎ করে বলেন যে আপনি নিজেই বললেন যে কাঠের গুঁড়ো দিয়ে ভালো সোজাসুজি গাছ করা যায়, আবার আপনিই বলছেন কাঠের গুঁড়ো সোজাসুজি ফুল গাছে দেবেন না। তাদের উদ্দেশ্যে বলবো আপনারা হয় পুরো ভিডিওটা দেখবেন বা কিছুটা ভিডিও দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আমি সবসময়
সবসময় একই কথা বলে এসেছি, কাঠের গুঁড়ো দিয়ে সোজাসুজি গাছ করা যায়, সেটা হলো সবজি গাছ। কিন্তু কাঠের গুঁড়ো যখন একবার ব্যবহার হয়ে যায়, যেমন ধরুন এইটার মধ্যে লাউ গাছ ছিল, সেই লাউ গাছ করার পর যে কাঠের গুঁড়োটা বেঁচেছিল সেটা দিয়ে অনায়াসে এবার আমি যে কোনো ফুলের গাছ করতে পারবো। দুটো কথা সম্পূর্ণ আলাদা, আপনারা এক করে দেবেন না। আমি কিন্তু পাঁচমেশালি কথা একদমই বলি না, কারণ আমি নিজের হাতে বাগান করি। আমি বহুবার ভিডিওতে বলেছি যে কাঠের গুঁড়োর মধ্যে যে স্ট্রং খাবারটা থাকে সেটা দিয়ে কখনোই ফুল গাছ হয় না, কারণ ফুল গাছ এত স্ট্রং খাবার নিতে পারে না। এত স্ট্রং খাবার দিয়ে যদি আমরা ফুল গাছ করি তাহলে ফুল গাছ মারা যাবে, ফুল তো হবেই না, গাছটাই ঠিকভাবে হবে না। একবার অন্য কোনো সবজি গাছ করে নেবার পর সেই মাটিটা দিয়ে কিন্তু খুব ভালো ফুল গাছ হবে। এই দেখুন প্যাকেটে ভরে ভরে যে খাবারগুলো দিয়েছি এগুলোও ঘরোয়া খাবার, সবজির খোসা, ফলের খোসা টোসা দিয়ে প্যাকেট বেঁধে ফুটো করে দিয়েছি। লিকুইডটা হয়ে গাছের গোড়ায় গেছে, বাকি যে ছাকাটা রয়েছে সেটা বস্তায় দিয়ে দিলাম। আমি বারবারই একই কথা বলছি যে সবজি গাছ কিন্তু যে কোনো রকমভাবে যেভাবে হোক হয়ে যায়, কারণ সবজিটা খুব সহজেই পাওয়া যায়, ফুলটা কিন্তু না। তাহলে দেখবেন রাস্তায় আনাচে কানাচে কিন্তু এইসব ফুল গাছ হয় না, সবজি গাছ কিন্তু অনায়াসেই হয়ে যায়। বাজারে গেলেই কিন্তু দেখা যায় কত রকমের সবজির গাছ অনায়াসে এখানে সেখানে উঠে আসে, যেটা লাউ, কুমড়ো, করলা অনেক দেখা যায়। কিন্তু কখনোই ফুল গাছকে আমরা এখানে সেখানে বাজারে ঠাজারে রাস্তায় আনাচে কানাচে গোলাপ ফুল গাছ, টগর গাছ, টেকোমা গাছ, কাগজ ফুল গাছ কিন্তু দেখতে পাবেন না, কারণ সেগুলো অত সহজে হয় না। দুটো বস্তা একেবারে রেডি হয়ে গেছে। এবার দেখুন সেই যে গুড় রেখেছিলাম, এই একটা বোতল ভরে গুড়টা এনেছিলাম, শেষ হতে হতে একদম নিচের দিকে হয়ে গেছে। গুড়টা কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, কারণ আমি বলেছি গুড়টা রেখে দিয়ে নষ্ট হয়ে গেলেও কোনো অসুবিধা নেই, কাজ কিন্তু একই দেবে, কারণ সবসময় তো গুড় পাওয়া যায় না। আমি সব জায়গার কথা বলিনি, আমি যেহেতু শহর অঞ্চলের একদম মাঝে থাকি তাই জন্য সবসময় আমরা সব রকম জিনিস পাই না, তাই জন্য আমাদেরকে একটু কিনে রাখতেই হয়। দুটো বস্তার মধ্যেই জলের মধ্যে গুড়টা গুলে সমানভাবে ছড়িয়ে দিলাম। এবার বস্তাগুলোতে প্রতিদিনই অল্প অল্প জলের ছিটা দেবো, তবে গুড় জল আর দেবো না, আর একবার দেবো বসানোর আগে, মানে যে কোনো গাছ বসানোর আগে আর একবার দিলেই হয়ে যাবে। 15 দিন পর এই বস্তাগুলোকে দেখুন এরকম অবস্থায় রয়েছে। একটাতে কুমড়ো চারা উঠেছে, সেই কুমড়ো চারা দেবো। একটা টবের মধ্যে দুটো দানা দিয়েছিলাম, একটাই গাছ উঠেছে। আর এখানে সেই পুঁইশাক গাছের চারাগুলো দেখিয়েছিলাম যে অন্য টবেই উঠেছিল, সেখান থেকে আমি এই হ্যাঙ্গিং টবের মধ্যে রেখেছিলাম। একটু বড় হতেই একটা বস্তার মধ্যে দিয়ে দেবো। একটার মধ্যে কুমড়োর চারা বসিয়ে দিয়েছি, আর পাশের যে বস্তাটা বানিয়েছিলাম তার মধ্যে 3টে পুঁইশাকের চারা দিয়ে দেবো। যেহেতু পুঁই শাকে লাউ কুমড়োর মতো তো কোনো ফল হবে না, শুধু ডাঁটা পাতাই খাওয়া হবে, তাই জন্য একটা বস্তার মধ্যে 3টে গাছ দিলে কোনো অসুবিধা হবে না, খুব ভালোই গাছটা হবে। আর যেহেতু বস্তাটা বড় আছে তাই জন্য গ্রোথটাও ভালো হবে, আর খাবার তো এর মধ্যে রয়েছে। এই যে 3টে চারা বসিয়ে দিলাম, একটু ফাঁকা ফাঁকা করে জল দিয়ে দেবো, আর কোনো খাবার দেবার দরকার নেই। অন্তত 2 মাস কোনো খাবার দেবো না, যে খাবারগুলো আছে সেটাই যথেষ্ট। একটু জলও দিয়ে দেবো।